আমরা শুরু করি। তো আজকে পড়বো আমরা হলো গ্যাস্ট্রিক ক্যান্সার। আহ প্রথমেই আছে হলো যে হাই রিস্ক গ্রুপ কারা? আফ্রিকান আমেরিকান অ্যান্ড ওরিয়েন্টালস। মানে মোস্টলি আফ্রিকান আমেরিকানদের এটা বেশি বেশি আছে, এবং আফ্রিকান একটা আরেকটা জিনিস লিখে রাখো, এই আফ্রিকান আমেরিকানদের গ্যাস্ট্রিক ক্যান্সারের রিস্ক যেমন বেশি, আরেকটা হলো এদের বিপি মানে প্রোস্টেট ক্যান্সারের রিস্ক অনেক হাই থাকে। লিখে রাখতে পারো এই চান্স এখানে। এটা এর আগেও পড়ছিলাম আমরা। লিখে রাখো যাতে মনে থাকে, রিভিশন হয় ফ্রিকোয়েন্টলি। তারপরে টুয়াইস দ্য রিস্ক ইন মেন দেন ওমেন, মোস্ট অফটেন এফেক্ট ডিস্টাল থার্ড অফ স্টোমাক। মানে ওই যে অ্যান্ট্রামের এই সাইডগুলোতে বেশি ইয়েটা হয় আর কি। এই কি বলে ক্যান্সার বেশি হয়। এরপর আসি হলো রিস্ক ফ্যাক্টরস কি? এক্সেস ইনটেক অফ হাইলি সল্টেড অর স্মোকড ফুড, বিশেষ করে স্মোকড ফুড বলতে গ্রিলড ফুড বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, ডায়েট ইন লো ফাইবার, এবং এই রিস্ক ফ্যাক্টরটা খুবই আসে, ভেরি ইম্পর্টেন্ট, দিয়ে রাখতে পারো। ডায়েট লো ইন ফাইবার এন্ড হাই ইন ফ্যাট, ফুড প্রিজার্ভড উইথ নাইট্রেটস, মানে হলো যে আম, মানে নাইট্রেটস দিয়ে বিভিন্ন খাবারকে প্রিজার্ভ করে রাখা হয়, এক প্রকার প্রিজারভেটিভ আর কি নাইট্রেট। তো এরা আবার ওই গ্যাস্ট্রিক ক্যান্সারের জন্য দায়ী আর কি। তারপরে তারপরে অ্যাক্লোহাইড্রিয়া often related to atrophic gastritis, মানে কি অ্যাবসেন্স ভাইয়া অ্যাক্লো। হ্যাঁ, ওই যে হ্যাঁ, মোস্ট অফেন অ্যাফেক্ট ডিস্টাল থার্ড অফ স্টোমাক, এটা শুনি নাই, এটা মানে কি? এটার মানে হলো এই যে এটা হলো প্রক্সিমাল সাইট, এটা হলো ডিস্টাল সাইট। সবচেয়ে বেশি হয় এগুলো অ্যান্ট্রাম থেকে এই অংশ, মানে এটাকে যদি তিন ভাগ করা হয়, এই 1/3 এই সাইডটা বেশি হয়। একটা স্টোমাককে যদি তিন ভাগ করা যায়, তাহলে লাস্ট ডিস্টাল, এটা হলো প্রক্সিমাল সাইট না, এটা হলো ডিস্টাল সাইট। এই মানে ডিস্টাল সাইডের 1/3 মোস্ট কমনলি দেখা যায় এই অংশটাতে। হ্যাঁ, তারপরে অ্যাক্লো অ্যাক্লোরহাইড্রিয়া মানে হলো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাবসেন্স অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানে দেখো, আমাদের স্টোমাকের যে অ্যান্ট্রাম, বড় করে, এটা তো পুরোটা স্টোমাক না, স্টোমাকের যে অ্যান্ট্রাম, এই অ্যান্ট্রামে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এর আগেও বলেছিলাম, এখানে এই অ্যান্ট্রামের এখানে তোমার ইন্ট্রিনসিক ফ্যাক্টর এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দুইটাই উৎপন্ন হয় এখানেই। তো যেহেতু এখানে ক্যান্সার হয়, তার মানে কি এই জায়গায় হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্নের প্রোডাকশনের এটাই অ্যাবসেন্ট হয়ে যায়। হ্যাঁ, এরপর আসে হলো ফাইন্ডিংস। ফিলিং অফ ইজি আর্লি স্যাটাইটি, মানে হলো খুব ইজিলি অল্পতেই পেট ভরে যায়, অল্প কিছু খেলেই পেট ভরে যায় ইজিলি। না আসে ভমিটিং, ডায়রিয়া, হেমাটেমেসিস, ওয়েট লস হয়, কারণ ওই যে অল্পতে ভরে যায় এই জন্য খেতে পারে না, ইনডাইজেশন, এপিগ্যাস্ট্রিক ফুলনেস, প্যালোর হয়, ওই যে ইন্টারনাল ব্লিডিং হতে থাকে, লেথার্জি, পুয়ার স্কিন টার্গো, ডিহাইড্রেশন এটসেট্রা। ডায়াগনোসিস কি? দেখো, স্টুল ফর অকার্ড ব্লাড, ইয়েস, স্টুল ফর অকার্ড ব্লাড, কারণ ওই যে ইন্টেস্টাইনে এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাইন। হ্যাঁ, তোমার স্টুলের সাথে মানে মেলে না। হ্যাঁ, তবে এটা ডার্ক ট্যারি স্টুল হয়, ওইটা উপরের পার্টে থাকে। তো তারপরে সিইএ পজিটিভ, মানে সিইএ হলো টিউমার মার্কার। জিআই ক্যান্সারের মোস্ট ইম্পর্টেন্ট একটা মার্কার হলো সিইএ পজিটিভ। জিআই ক্যান্সারে খুব কমনলি, শুধুমাত্র স্টোমাক না, মানে ইন্টেস্টাইন রিলেটেড, ইন্টেস্টাইন ক্যান্সার হতে পারে, অ্যানাল ক্যানাল একদম। CA99, হ্যাঁ, CA99। ইয়েস, এটা এইভাবে করা হয়, রাইট। জিআই রিলেটেড একদম মুখ থেকে শুরু করে অ্যানাল ক্যানাল পর্যন্ত যা আছে, এইটার ক্যান্সারের জন্য এই সিইএ মানে মার্কারটা, ক্যান্সার মার্কারটা খুবই কমনলি ব্যবহার করা হয়। ডিক্রিজড হিমোগ্লোবিন এন্ড হেমাটোক্রিট, আমরা খুবই সিম্পল
কেন হিমোগ্লোবিন হেমাটোক্রিট কমে যাবে? কারণ ব্লাড লস হইতেছে, ইন্টারনালি ব্লিডিং হয় এই জন্য। ইনক্রিজ লিভার এনজাইম বা সিরাম এমাইলেজ এগুলা বেড়ে যায়। হ্যাঁ, লিভার এনজাইম বিশেষ করে ওই যে কি প্যানক্রিয়াটা মানে আবার এই যে কি বলে এই সিরাম এমাইলেজ এটা কিন্তু আবার প্যানক্রিয়াটাইটিস খুব কমনলি বাড়ে। এগুলা এই যে লিভার এনজাইম বিশেষ করে সিরাম অ্যামাইলেজ ওই যে প্যানক্রিয়াটিসের সরি প্যানক্রিয়াসের যে এনজাইম গুলো এগুলো সিক্রেশন বেড়ে যায়, এগুলো কিন্তু আমাদের প্যানক্রিয়াটাইটিসও বাড়ে, মনে রাখো। এর আগে পড়াইছি কোথায় জানি। ম্যানেজমেন্ট কি ক্যান্সার রেডিয়েশন তো থাকবেই, তারপরে কেমোথেরাপি থাকবে, তারপরে মনে আছে বিল্লত 1 বিল্লত 2 অর টোটাল বিল্লত 2টা থেকে অনেক কোশ্চেন হয় এনক্লেক্সে। বিল্লত 2 কিভাবে হয় মানে স্টোমাকের একদম 130 ফেলে দেয় আর কি বিল্ড টুতে, এবং স্টোমাকের সাথে জেজু নামের একটা কানেকশন মানে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয় জেজু নাম। এটা দেখে নিও আরেকবার। এই ছিল। দেখি আর কোনো কিছু বাকি আছে কি। এই যে আমাদের ইন্টেস্টাইন পরে কিছু নেই। এবার আসলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডিউ টু এনি রিজন, যেভাবে হোক ইন্টেস্টাইন অবস্ট্রাক্ট হয়ে গেছে, এটা মানে কোনো কিছু আটকে গিয়ে কনস্টিপেশনের মাধ্যমে হোক, বিভিন্ন কারণ। তো এটাকে মোটামুটি 3টা ভাগে ভাগ করা হয়। তো প্রথমটা হলো মেকানিক্যাল অবস্ট্রাকশন ডিউ টু ফিজিক্যাল ব্লকেজ উইথ সাবসিকুয়েন্ট ডিস্টেনশন বাই ফ্লুইড অর গ্যাস কজড বাই কি ভলভুলাস, মানে ইন্টেস্টাইন যখন পেঁচা যায়, এই যে দেখো এই যে ইন্টেস্টাইন ভিতরে এরকম একটা সাথে মানে এটা ইন্টেস্টাইন একটা মানে টিউবের মতো একটার সাথে একটা পেঁচা যায়, এটাকে ভলভুলাস বলা হয়। এই যে ইন্টেস্টাইন অবস্ট্রাকশনের যে এগুলো, একটা হলো মেকানিক্যাল অবস্ট্রাকশন, একটা হলো নিউরোজেনিক বাই প্যারালাইটিক ইলিয়াস আছে না, প্যারালাইটিক ইলিয়াস এটাও কিন্তু একটা অবস্ট্রাকশন। হ্যাঁ, ইন্টেস্টাইন অবস্ট্রাকশন এটা হলো নিউরোজেনিক কারণ। তারপরে ভাস্কুলার অবস্ট্রাকশন আছে, এগুলো আমি একটু পরেই পাবো। হ্যাঁ, তো মেকানিক্যাল অবস্ট্রাকশন ডিউ টু ফিজিক্যাল ব্লকেজ উইথ সাবসিকুয়েন্ট ডিস্টেনশন বাই ফ্লুইড অর গ্যাস কজড বাই ভলভুলাস, মানে ইন্টেস্টাইন পেঁচে যাওয়া। হার্নিয়াস ওই যে কোনো বডি ইয়েতে যদি কি বলে কোনো উইক পয়েন্ট কোথাও পাওয়া যায়, সেক্ষেত্রে সেখানে ঢুকে যায়। তারপর ফরেন বডি দিয়ে আটকে যেতে পারে। তারপরে ইন্টারসেপশন। ইন্টারসেপশনটা হলো একটু দেখাই, এই যে আচ্ছা, এটা তো বলবো না, তো এটা ইজি বুঝা। ইন্টারসেপশনটা ভেরি, এটা এখান থেকে কোশ্চেন হয়। হ্যাঁ, এই দুইটাই বুঝো ইজি। আহ এটা যদি আমি তোমাকে বলি, কিভাবে বলবো এটা, মানে মানে ইন্টেস্টাইন নিজের ভিতরেই ঢুকে যায় এটা। আম, কিভাবে বলবো এটাকে তোমার, আচ্ছা তোমরা কি বেলুন ফুলে লম্বা কিছু বেলুন আছে না বাচ্চাদের, লম্বা একদম মানে 2 হাত 1.5 হাত লম্বা কিছু বেলুন আছে না, বেলুনের মাথায় এমন ভাবে টাইট দেওয়া হয় মনে হয় যে ভিতর দিকে ঢুকে থাকে মাথাটা, বাইরে মানে সুন্দর দেখানোর জন্য। বুঝছো আমি কি বলছি? বুঝো নাই? দেখা হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এটা একটু দেখে নি, এটা আমার কিছু না, মানে হলো মানে এটা তো একটা ইন্টেস্টাইন। হ্যাঁ, এই একটা লেয়ারের ভিতর একটা লেয়ার ভিতর ইন্টারনালি নট এক্সটার্নালি ইন্টারনালি ঢুকে যায়। এটা একটু দেখে নি, এটা ছবিতে দেখলেই বেশি, ভিডিওতে দেখলে আরো বেশি ভালো বুঝবা। এই ইন্টারসেপশন, ইন্টারসেপশন এবং ভলভুলাস ওটিতে ভাই দুইটাই, এরকম একটা পেশেন্ট পাইছি আমি তাই না? অপারেশনে। হ্যাঁ, এবং এদের স্টুল, এদের এই ইন্টারসেপশন হ্যাঁ, একটা স্টুলের একটা ভিতরে চলে যায়। রাইট রাইট এক্স্যাক্টলি একটা একটা ভিতরে ঢুকে গেছে, এটাকে বলা হয় ইন্টারসেপশন। এখান থেকে কোশ্চেন আসে ক্যালকুলাসে। হ্যাঁ, ইম্পর্টেন্ট কিন্তু। ইন্টেস্টাইন তোমার একটা আরেকটার ভিতরে ঢুকে যায়। তারপরে নিওপ্লাজম, এটা ক্যান্সার হলে এটা হতে পারে ফিকাল ইনফেকশন, স্টুল যদি আটকে যায় কনস্টিপেশনের কারণে। এবার সেটা নিউরোজেনিক। প্যারালাইটিক অর অ্যাবডোমে এ ডাইনামিক অর ফাংশনাল অবস্ট্রাকশন ডিউ টু ইন্টারফারেন্স উইথ নার্ভ সাপ্লাই টু দি ইন্টেস্টাইন কজড বাই ইয়েস। দেখো আমরা এই জন্য কিন্তু সার্জারির পরে আমরা গ্যাগ রিফ্লেক্স না আসা পর্যন্ত কিন্তু খাবার দিই না মুখে। এই সার্জারির পরে যতক্ষণ পর্যন্ত গ্যাগ রিফ্লেক্স না ফিরে আসে, ইন্টেস্টাইনাল মোটিলিটি না তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত আমরা মুখে খাবার দিই না। এটা এই যদি এটা না গ্যাগ রিফ্লেক্স না আসা অবস্থায় যদি দেওয়া হয় তাহলে অবস্ট্রাকশন হয়ে যাবে। হ্যাঁ,
তারপরে পেরিটোনাইটিস এর কারণে হতে পারে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। ইয়েস, আমাদের ইন্টেস্টাইন যে মুভমেন্ট করে এটা কে করায়? কোন ইলেকট্রোলাইট? কে বলতে পারবে? অনেক বলছিলাম অনেকবার। কোন ইলেকট্রোলাইট ইন্টেস্টাইনকে নাড়াচাড়া করাতে সরাসরি সাহায্য করে? পটাশিয়াম। এক্স্যাক্টলি, অবশ্যই পটাশিয়াম। এই জন্যই তো বলা হয় যে ডায়রিয়া হলে কেন ইলেকট্রোলাইট দেওয়া এত জরুরি হয়ে যায়, কারণ পটাশিয়াম। হাইপোভোলিমিয়া এন্ড সরি হাইপারক্যালেমিয়া এন্ড হাইপোক্যালেমিয়া বোথ ডেঞ্জারাস। এই পটাশিয়াম যেমন আমাদের পেরিস্টালটিক মুভমেন্টও হেল্প করে, ঠিক একই রকম হার্টের কন্ট্রাকশনে এটার ভূমিকা আছে, রিমেম্বার। তারপরে শক, স্পাইনাল কর্ড ইনজুরিস এটসেট্রা। তারপরে আসি হলো vascular obstruction due to interference with the blood supply to a portion of the intestine resulting in ischemia and gangrene. যদি ভেসেল কোনো কারণে ভেসেল মানে সাপ্রেসড হয়ে থাকে বা ভেসেলের কোনো ইস্যুর কারণে সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং সেখানে ল্যাক অফ অক্সিজেন ইস্কিমিয়া হয় এবং এর ফলে গ্যাংগ্রিন হতে পারে। এর ফলে কি হয়, এখানে এমবোলাইক কারণে ইন্টেস্টাইন আটকে যেতে পারে, শক হয়ে যেতে পারে, অ্যাথেরোস্ক্লেরোসিস মানে প্লেগ ফর্ম হয়ে যেতে পারে, এরকম। দেখি ফাইন্ডিংস এ যাওয়ার আগে কোনো কিছু বাকি আছে কিনা ইন্টারসেপশন। না এখন। আচ্ছা, এবার একটু আসি আম, এই এই জায়গার এই স্লাইডটা ভেরি ইম্পর্টেন্ট, বুঝার বিষয় আছে এখানে, একটু দেখো, সবাই খেয়াল করো। আমাদের বেশিরভাগ ইন্টেস্টাইনাল প্রবলেম গুলাতে দেখবা যে ভমিটিং খুবই কমন একটা ফাইন্ডিংস। সবগুলাতেই তো ভমিটিং হয়। কিভাবে বুঝবো এটা কি মানে ক্রস ডিজিজের কারণে ভমিটিং হয়েছে, নাকি এটা ইন্টারসেপশনের কারণে হয়েছে, নাকি এটা ভলভুলাস কারণে ভমিটিং হইতেছে? এটা বোঝার একটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার আছে, সেটা হলো ভমিটিং এর সাথে বাইল আছে কি নাই একটা, আরেকটা হলো যে ভমিটিং এর সাথে স্টুল উঠে আসলো কিনা। এগুলা এগুলা আমরা দেখে আমরা এই জিনিসগুলা, এগুলা খুবই ইম্পর্টেন্ট। এই শব্দগুলা প্রত্যেকটা কোশ্চেনে আসছে, রিয়েল অ্যানকেলেক্সও পাবে, ইভেন কি তোমার প্র্যাকটিসের সময় পাবে। তো এই ভমিটিং ক্যারেক্টারিস্টিক্স উইথ যে অবস্ট্রাকশন, স্মল ইন্টেস্টাইন যদি অবস্ট্রাক্টেড হয়ে যায় তাহলে পসিবল বিলিয়াস ভমিটিং, পসিবলি বিলিয়াস ভমিটিং মানে ভমিটিং এর সাথে তোমার বাইল চলে আসবে, কিন্তু কোন স্টুল চলে আসবে নন ফিকাল। কেন? দেখো, জিনিসটা বোঝার চেষ্টা করো। এই যে দেখো, এটা হলো স্টোমাক, এটা হলো ডিউডেনাম। আমাদের ডিউডেনামের একটা ভালো ছবি দেখাই, এই যে এটা দেখ, এটা এটা না, বুঝলাম না কিছু, দাঁড়াও, ওইটা আমি দেখাইতেছি। এই যে দেখো, এই যে মানে স্টোমাক তো উপরে আছে, এই যে এই জায়গাতে স্টোমাক লাগানোই থাকে, যে এই সাইড দিয়ে স্টোমাক থাকে, স্টোমাক স্টোমাক এখানে অ্যাটাচ করা থাকে, এটা হলো ডিউডেনামের, এইভাবে নিচে এসে পড়ে। এইখানে হলো এই তোমার অ্যাম্পুল অফ ভেটার, এখান আর এখান থেকে গল ব্লাডার হয়ে, গল ব্লাডার বাইল এখান দিয়ে আসে, এখানে প্যানক্রিয়াসের এনজাইম গুলো এখানে আসে এবং এখানে একটা ওপেনিং থাকে যেটাকে অ্যাম্পুল অফ ভেটার ভেটার বলা হয়। এই জায়গা থেকে গল ব্লাডার মানে বাইল এবং প্যানক্রিয়াটিক এনজাইম গুলা, লাইপেজ, অ্যামিলেজ, ট্রিপসিনোজেন, এগুলা এসে দুইটা একত্রে এসে এখানে পড়ে। এখানে কি হয়, তোমার স্টোমাকের কন্টেন্ট গুলা এখানে এসে যখন এখানে পড়ে, তো এইখানে এসে ওই খাবারগুলোর সাথে, স্টোমাকের খাবারগুলোর সাথে মিশে তারপর আস্তে আস্তে স্মল ইন্টেস্টাইন হয়ে এরপর লার্জ ইন্টেস্টাইন অ্যানাল ক্যানাল দিয়ে বের হয়ে যায়। এটা হলো সিস্টেম। এখন কথা হলো
যে ডিওডেনাল অবস্ট্রাকশনে কেন গিলিয়াস ভমিটিং? দেখো, এই ডিওডেনাল এই যে ডিওডেনামেই কিন্তু এই মানে বাইল এবং প্যানক্রিয়াটিক মিক্সটা হয়। তো এই জায়গাটা যদি কোনো কারণে অবস্ট্রাক্টেড হয়, এটা এটা আসার পরে এখানে যে মিশ্রিত হয় না খাবার, অথবা এই যদি এমটিও থাকে, বমি যখন করে এই জায়গাটা অবস্ট্রাকশন হওয়ার কারণে তোমার বমি যখন হয় তখন এই বাইল সহ এই মানে ডিউডেনামের উপর দিকে স্টোমাক হয়ে দেন মুখ দিয়ে বের হয়ে আসে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? আমার কথাটা কি বুঝছো? কি বলছি? জি। ডিওডেনাম অবস্ট্রাক্টেড হলে বাইল বাইল সহ মুখ দিয়ে বের হয়ে আসে, বমি হয়। বমির সাথে বাইল পাওয়া যায়, বাইল। এবং বাইলের কালার কি? গ্রিনিশ। এখানে একটা শব্দ একটা লিখলে ভালো হইতো, সেটা হলো পসিবল বিলিয়াস ভমিটিং বলছে। তোমরা বইতে লিখে রাখতে পারো কোথাও, ওই যে ফাইন্ডিংসে দেখো পেজ নাম্বার 27-এ এটা লিখে রাখতে পারো, এই যে এই জায়গাটায়। দাঁড়াও, ওই যে, এই যে এইখানে ভাইয়া নন, যখন বাউল অবস্ট্রাকশন থাকে তখন এনজিটি দিয়ে না ওই গ্রিন যে ভমিটিংটা আসে ওটা ব্যাক ব্যাক কানেক্টেড থাকে, তখন গ্রিন ভমিটটা আসে ইয়েস, আউটপুট হিসেবে এনজিটি। এই নন ফিকাল ভমিটিং এইখানে দেখো, এখানে এখানে লিখে রাখো পসিবল বিলিয়াস ভমিটিং, মানে গ্রিন কালারের বাইলের কালার কিন্তু গ্রিন হয়। তোমরা নেক্সট টাইম মুরগি কাটলে দেখো, পিত্ত কাটলে গ্রিনিশ থাকে। যখন এই ডিউডেনাল অবস্ট্রাক্টেড থাকে, তো স্টুল কিন্তু এখান থেকে না, স্টুল তৈরি হয় হলো তোমার লার্জ ইন্টেস্টাইন থেকে শুরু হয় মূলত। এখান থেকে শুরু হয়, বাট ওই এই স্টুলের মতো কালারটা তৈরি হয় না। এখানে ওই গ্রিনিশই থাকে। এই ডিউডেনাম পর্যন্ত খাবারগুলা মানে কোনো দুর্গন্ধযুক্ত থাকে না। এর পরে যাওয়ার পরে তোমার ডিউডেনাম ক্রস করার পরে আস্তে আস্তে গন্ধ শুরু হয় স্টুলের, মানে খাবারের স্টুল যখন পরিণত হয়। তো ডিউডেনাল অবস্ট্রাক্টেড থাকলে এটার কালারটা হবে গ্রিনিশ এবং নন ফিকাল। নন ফিকাল মানে মানে স্টুল আর কি, হ্যাঁ, নন ফিকাল বাট গ্রিনিশ বা বিলিয়াস ভূমি, বাইল আর কি, বাইল মিন্স বিলিয়াস, হ্যাঁ। এরপর আসি হলো কলিকি টাইপ, ইন্টারমিডিয়েট টাইপ এবং কলিকি টাইপ হলো যে তোমার পেট মোচড়ায়, এখানে নাই না, পেট মোচড়ায়, কলিক পেইন বলে, কলিক বাচ্চাদের হয়, নিউবর্নদের হয়, হ্যাঁ। কলিকি মানে পেট মোচড়ানো পেইন হয়, প্রায় প্রায় ব্যথা করে। এটা হলো স্মল ইন্টেস্টাইনের পেইনের ফিচার, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, হ্যাঁ। প্র্যাকটিসের সময় 100% পাবা এগুলোই, একটু মাথা খারাপ। ওই দিন কে জানি গ্রুপে দেখলাম গ্যাস্ট্রিক আলসার আর ডিউডেনাল আলসার ওই যে সন্ডার্সের থেকে উঠাই দিছে। এক্স্যাক্টলি, এগুলো আসলে মোরালেস বই তো সব একই। এরপর আসে হলো লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের ইয়ে কি? ক্র্যাম্প লাইক পেইন, অকেশনাল ফিকাল ভমিটিং। দেখো একটু আগে বলছি ফিকাল ভমিটিং। কেন ফিকাল ভমিটিং? কারণ লার্জ ইন্টেস্টাইনে কিন্তু স্টুলটা তৈরি হয়। দাঁড়াও, লার্জ ইন্টেস্টাইনে ইয়ে তৈরি হয়, এই যে লার্জ, এটা তো লার্জ ইন্টেস্টাইন, হ্যাঁ, লার্জ ইন্টেস্টাইনে তোমার স্টুলটা তৈরি হয়। লার্জ ইন্টেস্টাইনে যখন আসে তখন এটা স্টুল আকারে, তো লার্জ ধরো এই জায়গায় ব্লক, ফর এক্সাম্পল কথার কথা, এই জায়গায় ব্লক মানে অবস্ট্রাক্টেড, এর আগ পর্যন্ত চলাচল আছে, তাই না? বমি যখন করে একদম এইখান থেকে শুরু করে টান দেয়, একদম ডিউডেনাম হয়ে স্টোমাক হয়ে মুখ দিয়ে বের হয়ে আসে। এই জন্য লার্জ ইন্টেস্টাইনের অবস্ট্রাকশন হলে ফিকাল বা স্টুল যুক্ত ভমিটিং হয়। ঠিক আছে, মাথায় রাখতে হবে, হ্যাঁ, ছোট ছোট ইনফরমেশন। এগুলাই হলো পার্থক্য। কোশ্চেন এগুলো 2-3টা একসাথে দিলে কনফিউশন লাগে। তারপরে হলো ল্যাক অফ ফ্লাটাস। ফ্লাটাস মিন্স কোনো মানে বাতাস বের হয় না। তারপরে হলো অ্যাবসোলুট কনস্টিপেশন, একদম মানে পিওর কনস্টিপেশন শুরু হয়ে যায়। ঠিক আছে, আরেকটা জিনিস আছে এখানে, যদিও এই মুহূর্তে যেতে নেই, একটা হলো পাইলোরিক স্টেনোসিস। পাইলোরিক স্টেনোসিস মানে কি? এই যে দেখো, এই যে এটা হলো পাইলোরাস, তাই না? এটা লোয়ার এলিয়াস, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংচার, এটা হলো পাইলোরিক স্ফিংচার। এই পাইলোরিক স্ফিংচার অনেক সময় অবস্ট্রাক্টেড বা টাইট হয়ে যায়।
এই পাইলোরিক স্ট্রাকচার অনেক সময় অবস্ট্রাক্টেড হয়ে যায়। আচ্ছা, আমাদের বাইল তাইলে কোথায় হয়? বাইল আসে হইল পরে হইলো ডিউটেনামে এই জায়গাটায়। আর পাইলোরাস হলো এই জায়গায়। তাহলে আমাদের ভমিটিং কি বিলিয়াস হবে নাকি নন বিলিয়াস হবে? কি মনে হয়? বলো তো কি মনে হয়? ভাইয়া পাইলোরিক বিলিয়াস। বিলিয়াস হবে? আচ্ছা, আর লাবণী, সাদিয়া, রায়হান, তৌকির তোমাদের কি মনে নন হয়? বিলিয়াস। অবশ্যই নন বিলিয়াস হবে। কেন নন বিলিয়াস হবে? দেখো বাইল বিলিয়াস মানে কি বাইল? বাইলটা পরে কোথায়? ডিউটেনামে। ডিউটেনাম কি অবস্ট্রাকশন হইছে? তাহলে যে বিলিয়াস ভমিটিং হবে? পাইলোরিক অবস্ট্রাক্টেড হইছে। পাইলোরাস এই যে পাইলোরাস এটা। এই তোমরা কি অ্যানাটমি তো পারো তো নাকি? হ্যাঁ? রুনা আমার তো মনে হয় তোমার অ্যানাটমিক্যাল গ্যাপ জি আছে। ভাইয়া। আমার তো মনে হয় তোমার স্টোমাকের অ্যানাটমিক্যাল গ্যাপ আছে। অ্যানাটমিক্যাল তুমি অ্যানাটমি তো পড়োই নাই তাহলে শুরুর দিকে। এটা তো শুরুতেই পড়ায় ফেলছি। একটু খাটতে হবে, হ্যাঁ? এত ইজি না। অবশ্যই পাইলোরিক স্টেনোসিসে নন হ্যাঁ, বিলিয়াস। হ্যাঁ, ফিকাল ভমিটিং হলে তো স্মেল থাকবে না এখানে? 100% দুর্গন্ধ থাকবে। ভমিটিং এ মারাত্মক বাজে দুর্গন্ধ থাকবে, স্মেল থাকবে। বাজে স্মেল থাকবে। এই যে দেখো আমি বলি নাই, বাট এটা তোমার সেন্স কাজে খাটাইতে হবে। এটা কিন্তু কোশ্চেনে পাইছি, জানো? তুমি যেটা বলছো এটা কিন্তু কোশ্চেনে পাইছি। মানে ফাউল স্মেলিং ভমিটিং বলছো এখানে। বলে নাই। এখানে ফিকাল ভমিটিং বলে নাই। ফাউল স্মেলিং বলছে। মানে কি? দুর্গন্ধ মানে স্টুল সহ বের হয়ে আসছে। ঠিক এভাবে বলে, রাইট? তো এই জিনিসটাই বললাম যে দেখি bilious vomiting drain could be a sign of a small intestinal obstruction. Intestinal obstruction is a medical emergency, and if not managed on time, it can lead to bowel rupture, peritonitis, and sepsis. এবার আসি হলো জেনারেল ফাইন্ডিংস। এবারে যে আমরা কি দেখি? অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে, রিজিডিটি থাকবে, শক্ত হয়ে যাবে পেট। হাই পিচড বাল সাউন্ড অ্যাবভ লেভেল অফ অবস্ট্রাকশন, ইয়েস। যেখানে অবস্ট্রাকশন থাকবে তারপরে আর কোনো সাউন্ড মাউন্ট কোনো মুভমেন্ট থাকবে না, এর আগ পর্যন্ত ওকে থাকবে, বাট হাই পিচড বেশি হবে। ডিক্রিজড অর অ্যাবসেন্ট বাউল সাউন্ড ডিস্টাল টু অবস্ট্রাকশন, মানে যেদিকে অবস্ট্রাকশন হয়েছে তারপরে সাউন্ড কমে যাবে বা একদম থাকবেই না। বাউল সাউন্ড মে বি ইনক্রিজড ইন দি ইনিশিয়াল স্টেজ এন্ড ডিক্রিজ ইন লেটার স্টেজ, ইয়েস। আচ্ছা, তোমরা কি কখন এরকম শুনছো যে গল ব্লাডারে ইয়েতে গল ব্লাডার ওই যে গল ব্লাডারের ইনফ্লামেশন, এটাকে জানি অ্যাপেন্ডিসাইটিস, সরি অ্যাপেন্ডিসাইটিস আছে না, গলব্লাডার না, অ্যাপেন্ডিসাইটিস শুনছো না? অ্যাপেন্ডিসাইটিসে প্রচন্ড ব্যথা হয়, শুনছো না? এটা পাইছানো পারো, বাকিদের জিজ্ঞাসা করি, বলো তো হঠাৎ করে পেশেন্টের অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা বন্ধ হয়ে গেছে, এর মানে কি? এরকম কখনো শুনছো এরকম? পেরিটোনাইটিস হয়ে যেতে পারে। কি? অ্যাপেন্ডিক্সের ব্যথা যদি হঠাৎ বন্ধ হয়ে যায় মানে এটা হুম, সার্জিক্যাল ইমার্জেন্সি। ইয়েস অফ কোর্স ইট ইজ সার্জারি। রাপচার হয়ে যেতে পারে। ভেরি গুড। এর মানে দেখো, যখন তোমার অ্যাপেন্ডিসাইটিসে কাছাকাছি, সেজন্য বলে দিতেছি চান্সে সেন্স ব্যবহার করো, যখন তোমার প্রচন্ড ব্যথা হয় কিন্তু হঠাৎ করে ব্যথা নাই, তার মানে হলো অ্যাপেন্ডিসাইটিস রাপচার হয়ে গেছে, এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। আমরা অনেক সময় বলে যে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ব্যথা যে আমি জিজ্ঞাসা করছিলাম একবার আমাদের স্যারকে যে স্যার পেটের তো বিভিন্ন প্রকারের ব্যথা হয়, কোনটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা কোনটা পেট ব্যথা কিভাবে গেস করবো? বলছে যে যেই ব্যথা হসপিটালেই তোমার যেতে হবে, যেই ব্যথায় হসপিটালে তোমাকে টানবে বাধ্য তুমি, সেটা হলো অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। কিন্তু এই অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় হঠাৎ করে প্রচন্ড ব্যথা এরপরে ভালো হয়ে গেল, আসলে এটা অ্যাপেন্ডিক্স রাপচার হয়ে গেলে তখন এই জিনিসটা হয়। ঠিক একই রকম ভাবে লেবারেও সেম, লেবারেও তোমার ব্যথা উঠছে প্রচন্ড, হঠাৎ করে এই ব্যথা, প্রচন্ড ব্যথার ভিতরে মাঝখানে ব্যথা নাই, এটাও কিন্তু ইউটেরাইন রাপচারের ইন্ডিকেট করে, মাথায় রেখো। কাছাকাছি বলে দিলাম, ভবিষ্যতে ইনশাল্লাহ আবার পাবো এটা। এরপর ছিল ডায়াগনোসিস কি? উইথ ফ্ল্যাট প্লেট এক্সরে, এক্সরে করলেই হয়ে যাবে। ম্যানেজমেন্ট কি? intestinal decompression, enema, surgery as needed. তবে এনেমাতে অনেক সময় ভালো হয়, অনেক সময় আবার বেলুন দিয়ে ফুলাইয়াও দেওয়া হয় ইন্টেস্টাইন, যাতে করে সব ক্লিয়ার হয়ে আসতে পারে।
এরকমও করে, তবে যদি এগুলাতে কাজ না হয় তোমার ফাইনালি ইয়েই করতে হয় তোমার আম, কি বলে ওই মানে সার্জারি করতে হয় যদি নর্মাল মানে কনজারভেটিভ ট্রিটমেন্টে যদি কাজ না হয়। এই ছিল মোটামুটি। এবং এটা কিন্তু এত ইজি মনে করো না, এটা কিন্তু কোশ্চেন দেয় তিনটা একত্রে, যেই তিনটা বললাম না, তোমার এই যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, মানে আই মিন স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এবং পাইলোরিক স্টেনোসিস, তিনটা একত্রে ও কোশ্চেন করে, অনেক সময় আলাদা আলাদা করে, বাট এগুলো একটু মাথা খাটায় ধরতে হবে, মিলাইতে হবে। হ্যাঁ, আমি যেগুলো বললাম সবই কোশ্চেনের থেকে বলা। এবার আসি হলো ক্যান্সার অফ কোলন। কোলনে যখন ক্যান্সার হবে, তো ক্যান্সারে যাওয়ার আগে আমরা ক্যান্সার হওয়ার কিছু কশন আছে, কিছু সিমটম আছে, যেটাকে আগে বলতো কশন, এখন বলা হয় কশন ইউ। এই সাইনগুলা তোমার থাকলে যত দ্রুত ক্যান্সার ডায়াগনোসিসের জন্য বা ক্যান্সার টেস্ট করা উচিত। এটাকে সংক্ষেপে বলা হয় কশন ইউ। সি ফর চেঞ্জ ইন বাউল অর ব্লাডার হ্যাবিট। এ সোর থ্রোট ডাজ নট হিল। আনইউজুয়াল ব্লিডিং অর ডিসচার্জ, থিকেনিং অর লাম্প, যেটাকে আমরা চাকা চাকা বলি বা টিউমার, ইনডাইজেশন অর ডিসফেজিয়া, অবভিয়াস চেঞ্জ ইন এ ওয়ার্ট অর মোল, আঁচিলের হঠাৎ পরিবর্তন, আঁচিল বা তিলের পরিবর্তন, ন্যাগিং কফ অর হোর্সনেস, খুশখুশি কাশি বা কি বলে গলায় শোষো শব্দ হয়, আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া, অ্যানিমিয়া হচ্ছে কিন্তু কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না কেন অ্যানিমিয়া হচ্ছে। এইটা কয়েকবার টানা পড়বা, 5-7 বার মুখ মুখ জোরে রিপিশন করবা, হয়ে যাবে। মুখস্থ করার কিচ্ছু নাই এখানে। এই জিনিসগুলো আমার একটা থাকলে ভাই প্রশ্ন আছে। বলো। এটা আমরা নার্সিং যখন স্টুডেন্ট ছিলাম তখনও পড়েছিলাম, বাট আমার কাছে এই জিনিসটা মানে বুঝতে একটু কষ্ট হচ্ছে যে চেঞ্জ ইন বাওয়াল আর ব্লাডার হ্যাবিট এটা আসলে কিরকম। আচ্ছা, যেমন বাওয়াল হ্যাবিটটা আমি সাপোজ আমি সকালবেলা পায়খানা করি, তো সেক্ষেত্রে যদি একদিন আমি রাত্রে বা কয়েকদিন যদি রাত্রে করি সেই ক্ষেত্রে এই জিনিসটা বোঝায় নাকি? না, বিষয়টা হলো কি, তোমার আমি তোমাকে বলি শুধুমাত্র এই যেমন এটা তো যে কারো হইতে পারে, এই যে তুমি যেটা বলছো এটা যে তার মানে কি তার ক্যান্সার? নো, একাধিক, এখানে একাধিক সিম্পটম প্রেজেন্ট থাকতে হবে একটার উপরে। যেমন এই বাওয়াল, যেমন কারো কেউ আজকে প্রচন্ড ঝাল খেয়েছে, তার তো বাওয়াল হ্যাবিট এমনি চেঞ্জ হবে, ডায়রিয়া লাগেই থাকবে। কারো যদি তোমার এই যে ইয়ে হয় কি বলে ক্রনস ডিজিজ হয়, তার তো বাথরুমের এমনি ডাইরেক্ট লাইন হয়ে যাবে, লাইন ধরে থাকবে, তাই না? এটা খুবই এটা খুবই কমন। তো একটা সিম্পটম ইন্ডিকেট করে না যে তোমার ক্যান্সার, বাট একাধিক সিম্পটম মিলে যায়, দ্যাট ইন্ডিকেটস ক্যান্সার। ঠিক আছে, যেমন কেউ যদি ফ্লাজিল জাতীয় বা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ খায়, তার এমনিতে কনস্টিপেশন হবে। তার মানে কি নরমাল ছিল আগে, সেই অ্যান্টিকোলিনার্জিক খাওয়ার পরে তার হয়ে গেছে কনস্টিপেশন, তারও তো বাউল হ্যাবিট চেঞ্জ হয়েছে। ইট ডাজন্ট মিন যে তার ক্যান্সার হয়েছে। একাধিক ইয়ে থাকতে হবে, ফিচার থাকতে হবে। তো এগুলা কোশ্চেনে প্রায়ই করে, এখান থেকে এটা এই স্লাইডটা পুরো এই কোশ্চেন থেকে আনা। তো এবারে ছিল আমরা কোলন ক্যান্সারের দিকে যাই, আশা করি উত্তরটা পেয়েছো। The second most common type of cancer in male and women, peak age 50 to 60, and risk factor chronic inflammatory bowel disorders like diverticulosis, মনে আছে? ডিভার্টিকিউলোসিসে কোন ধরনের খাবারকে অ্যাভয়েড করতে বলা হয় বলো তো? কুইজের মধ্যে জিজ্ঞাসা করি তোমাদের, বলছিলাম পারবা? ফ্যাট। ভেরি গুড, কনফিডেন্টলি ভুল অ্যান্সার করছো। আর সিডস যুক্ত খাবার। বলছিলাম বীজযুক্ত খাবার, বীজযুক্ত খাবার খেলে ওই এই যেগুলো ওই যে আটকে যায়, এই যে এগুলাই হলো ডিভার্টিকুলা, এই যে এগুলো হলো ডিভার্টিকুলা। এগুলার ভিতরে এগুলোর ভিতরে ভিতরে বীজ জাতীয় খাবারগুলো আটকে, যেন সকল প্রকার বীজ জাতীয় খাবারকে অ্যাভয়েড করতে, মেলন জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করতে বলা হয়। সোজা মেলন না হইলেও সকল বীজ জাতীয় খাবার, সিডস। ঠিক আছে, রিভিশন এন্ড রেফার ব্যাক। তারপরে ক্রনিক আলসারেটিভ কোলাইটিস, যাদের আলসার থাকে, ফ্যামিলিয়ার হিস্ট্রি অফ পলিপস,
পলিপ হয় যে ভিতরে দানা হয় যে এরকম পলিপস, হ্যাঁ। এটা হলো ওভারগ্রোথ, এটা টিউমার না, এটা হলো কাইন্ড অফ ওভারগ্রোথ অফ টিস্যু, ঠিক আছে। তারপরে ছিল আচ্ছা আরেকটা জিনিস, ওবিসিটি, এটা লিখে রাখি এখানে নাই। ওবিসিটি কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর, যেটা ক্যান্সারের জন্য দায়ী। দেখো, ওবিসিটি অ্যান্ড কোলোরেক্টাল ক্যান্সার, আই মিন কোলোরেক্টাল ক্যান্সার, পিপল হু আর ওবিজ are slightly more likely to develop colorectal cancer than normal weight people. A higher BMI is associated with increased risk of colon and rectal cancers in both men and women, but the increases are higher in men than in women. ঠিক আছে, ওভারওয়েটও এটা একটা কারণ। কেন? obesity considered as a crucial risk factor for colon cancer. The expansion of the adipose tissue is related to elevated triglyceride and LDL levels and hyperinsulinemia, which all are considered to be mediators of the tumor development. Yes, যখন বডিতে তোমার ব্যাড কোলেস্টেরল মানে এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি বেড়ে যায়, তখন এটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ইনসুলিনও বেশি সিক্রেশন হয়, এবং এগুলা আমাদের টিউমার ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট এলিমেন্ট বডিতে, হ্যাঁ। তো মোটা দাগে যদি বলতে চাই যে তোমার রিস্ক ফ্যাক্টরের জন্য একটা হলো ওই যে ক্রনিক বাউল ডিসঅর্ডার, মানে ডিভার্টিকুলোসিস থাকতে পারে, অথবা আলসারেটিভ কোলাইটিস হতে পারে। ফ্যামিলি হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা আমরা বুঝি। আর একটা হলো ওবিসিটি, এটাও কোশ্চেনে পাওয়া গেছে, হ্যাঁ। ফাইন্ডিংস কি? অল্টারেশন ইন বাওয়াল প্যাটার্ন, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস এন্ড ডিস্টেনশন, ওয়েট লস, প্যালোড, আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া এটসেট্রা, যেগুলো কশনীয় ভিতরে আছে। ডায়াগনোসিস কি? সিইএ, এটা ক্যান্সার মার্কার কিন্তু, হ্যাঁ। শুধু সিইএ মানে কি? মানে ইন্টেস্টাইনাল অথবা তোমার জিআই রিলেটেড ক্যান্সারের জন্য এটা কমনলি দেওয়া হয়, এটা আমার আম্মুকে দিছিল। স্টুল ফর অকাল্ট ব্লাড পজিটিভ থাকবে, মনে আছে আশা করি, ওই যে একটা লিটমাস টেস্টের মতো। ডিক্রিজ হিমোগ্লোবিন এন্ড তারপরে হলো ডিজিটাল রেকটাল এক্সাম, ডিআরই বলা হয়। সিগময়েডোস্কোপি করা হয়, তারপরে এনেমা, ব্যারিয়াম এনেমা, তার বায়োপসিও করা হয়, হ্যাঁ। একটু দেখি আমাদের কোনো স্লাইড বাকি আছে কিনা। আজকে একটা পেশেন্টের দেখছি স্টুলোবিডি পজিটিভ। হ্যাঁ, এটা ক্যান্সারের দিকে টার্ন করে, এবং ইন্টারনাল ব্লিডিং হয়। মেইন বিষয়টা হলো এটা ইন্টারনাল ব্লিডিং, এটা পজিটিভ, মানে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, এটা বোঝানো হয়। আমরা ম্যানেজমেন্ট কি? রেডিয়েশন, কেমোথেরাপি, সার্জারি, এগুলোই। আর কেমোথেরাপি এগুলো রিলেটেড বা ক্যান্সার রিলেটেড খবর আমরা একটা চ্যাপ্টার দিয়েছে আলাদা, সেখানে পড়বো। এবার আসলে বাওয়েল সার্জারি, অলরেডি আমরা বিলরথ 1-2 অলরেডি একটা জানি। এবার আসলে টাইপস অফ বাওয়েল সার্জারি। টেম্পোরারি কোলোস্টোমি, টেম্পোরারি কোলোস্টোমি এটা হলো ডাবল ব্যারেল, আবার লুপ কোলোস্টোমি। একটু দেখো, তোমরা দেখছো, কোলোস্টোমি দেখছো, পেশেন্ট দেখছো যে যাদের ইন্টেস্টাইন বাইর করা থাকে জি ভাই দেখছি। কমন, এটা আমাদের তেমন কিছু জটিল না, কমনলি দেখা যায়, হ্যাঁ। চলো আমরা একটু এই বিষয়ে পড়ি। টেম্পোরারি কোলোস্টোমি ইউজুয়ালি ইন অ্যাসেন্ডিং অর ট্রান্সভাল কোলন, ডান টু রেস্ট দ্য বাওয়েল। আচ্ছা, এটা সাধারণত অ্যাসেন্ডিং আর ট্রান্সভার্স কোলন, মানে এই যে এটা হলো অ্যাসেন্ডিং কোলন, আর এটা হলো ট্রান্সভার্স কোলন, ঠিক আছে। তো এগুলোতে করা হয় খুবই কমনলি। ডাবল ব্যারেল কোলোস্টোমি, মানে দুইটা মুখ, এই যে দুইটাই পেটের ভিতর দিয়ে, পেটের বাইরে বের করানো থাকে, হ্যাঁ। একটু পরে বলবো এটা কাহিনীটা কি। এটা হলো সিঙ্গেল একটা মুখ, আমি সাধারণত একটা মুখই দেখছি, ডাবল দেখিনি এখন পর্যন্ত। কোলন ইজ ডাবল ব্যারেলটা, এই যে তোমার এই ডাবল ব্যারেল কোলোস্টোমিটা আমি পাইছি যে এটা তোমার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে খুবই কমনলি ব্যবহার করা হয়, মানে খুবই কমনলি এটা ব্যবহার হয়।
colon is resected and both ends are brought throughout the abdominal wall, creating two stomas, a proximal and distal. আচ্ছা, proximal and distal, দেখো কাহিনীটা কি এখানে, বোঝার চেষ্টা করি জিনিসটা। আমাদের এই জায়গাতে থাকে হলো তোমার স্মল ইন্টেস্টাইনের এই যে এই অংশটা, এই যে এইখানে একটা লুপ বের করা আছে, এখান থেকে স্মল ইন্টেস্টাইন এসে লার্জ ইন্টেস্টাইনের সাথে মিশে, তাই না? এই জায়গায় এখান দিয়ে মানে স্টুল, খাবারগুলো স্টুল হয়ে এইভাবে এইভাবে হয়ে এইভাবে হয়ে তারপরে নিচে হয়ে এনার ক্যানাল দিয়ে বের হয়ে আসে, এটা হলো সিস্টেম। এখন কথা হলো যে এইখান দিয়ে যখন ডাবল ব্যারেল হয় কি, এটা হলো প্রক্সিমাল এরিয়া, এটা হলো ডিস্টাল এরিয়া। প্রক্সিমাল এরিয়া দিয়ে তাহলে কি বের হয়, পরে প্রক্সিমাল এরিয়া দিয়ে বের হয় হলো স্টুল, আর এই ডিস্টাল যে এরিয়া, এই ডিস্টাল এরিয়া দিয়ে বের হয় মিউকাস। লিখে রাখো, এটা কাজে দিবে ভবিষ্যতে, বুঝবা কেন বললাম। এ ওইখানেই আছে প্রক্সিমাল স্টোমা ফ্রম দ্য অ্যাক্টিভ পোর্শন অফ দি কোলন। কেন অ্যাক্টিভ পোর্শন অফ দি কোলন, দেখো এইখান দিয়ে তোমার এই যে স্মল ইন্টেস্টাইন, এখানে তোমরা কি বুঝতেছো তো না, স্মল ইন্টেস্টাইন এখানে এসে অ্যাড হয়, জি ভাইয়া। অ্যাড হয়ে খাবারটা এখান দিয়ে উঠে উঠে এখান দিয়ে আসে, দেন এই দিয়ে বের হয়ে যায়। ধরো এই জায়গায় কোথাও ক্যান্সার ছিল, এটা কেটে ফেলে দিছে, দুইটা স্টোমা করে দিছে, চাইলে পুরোটা ফেলে দিতে পারে, এটা করে না, রাখতে হয়। ভবিষ্যতে বুঝতে পারবা কেন, ওগুলো কয়েকদিন পরে বুঝতে পারবা। আর এটা হলো অ্যাক্টিভ পার্ট, এই অ্যাক্টিভ পার্ট দিয়ে স্টুল বের হয়ে যায়, সেকেন্ড পার্ট দিয়ে তোমার মিউকাস বের হয়ে আসে, এই যে দেখো ড্রেন স্টুল, এটা হলো প্রক্সিমাল পার্ট, ডিস্টাল পার্ট ফ্রম দ্য ইনঅ্যাক্টিভ পোর্শন অফ কোলন ড্রেইন মিউকাস। ঠিক আছে, এই প্রক্সিমাল ভাই এন্ড এটা কি ডিস্টাল। অ্যানাস্টোমোসিস করা থাকে তারপর না মানে টিউবটা করা হয় নাকি না না আলাদা না না করা না হয়? না, কেটে কেটে ফেলা হয়, এটা কেটে ফেলা হয়, অ্যানাস্টোমোসিস করা থাকে না, এটা পরে করে, একদম মনে করো যে ক্যান্সার রেডিয়েশন মেডিসিন মাইরা তারপরে লাস্টের দিকে হয়তো করে। এরপর আসলে লুপ কোলোস্টমি। তাহলে স্টুলটা কিভাবে, হ্যাঁ, স্টুলটা কিভাবে বের হয়ে যায়, না স্টুলটা কিভাবে তাহলে তৈরি হয়? স্টুল যেটা একটা দিয়ে মিউকাস হয় আরেকটা দিয়ে, যেটা আমি তো দুইটা পার্টে টিউব লাগানো বিভক্ত হয় না? থাকে, দুইটা পার্টে বিভক্ত থাকে, দুইটাই বডির বাইরে বাইর করা থাকে। দুইটা থেকে দুইটা টিউব বের হলে একটা থেকে যেটা খাবারটা যাচ্ছে স্মল ইন্টেস্ট থেকে লার্জ ইন্টেস্টাইনে, তো সেটা দিয়ে প্রক্সিমাল দিয়ে মিউকাস যাচ্ছে, না, ডিস্টালটা প্রক্সিমাল যেহেতু দিয়ে, এটা থেকে প্রক্সিমাল দিয়ে আলাদা স্টুল, প্রক্সিমাল দিয়ে স্টুল। স্টুল। আচ্ছা, তাহলে এই যে ডিস্টাল দেখো, দিয়ে মিউকাস, এই যে ঠিক দেখো, আছে। এই অংশটা এইখানে লাগানো থাকে স্মল ইন্টেস্টাইনটা, এই অংশ দিয়ে আসে খাবারটা, এখান দিয়ে এসে স্টুল আকারে এখান দিয়ে হয়ে এই পেট, এটা দুটো, এটা দুটাই মুখটা কিন্তু পেটের দিকে বাইরে থাকে, বুঝছো, এটা পেটের থেকে বাইরে থাকে। তো এটা পরে যখন এই এখানে তো ভাই সার্জারি, কোলোস্টোমি ব্যাগ দেওয়া হয় মনে হয়। হ্যাঁ দুইটাতেই কোলোস্টমি ব্যাগ থাকে, বুঝছো। তো তোমার, তো পরে যখন সার্জারি মার ওই যে কি বলি তোমার রেডিয়েশন কেমোটেমো দেওয়া হয়, যখন একটু হিল হয়ে যায় পরে এই যে এভাবে বাইন্ড করে দেওয়া হয়, এভাবে বাইন্ড করে দেওয়া হয়। ঠিক আছে, এটাকে বলা হয় লুপ কোলোস্টমি। Treated by bringing a loop of colon through the abdominal wall and supporting it with a plastic brace. Has one stoma, two separate openings. এই তো জাস্ট এইগুলো একটু হালকা করে বুঝো যে ডাবল ব্যারেল মানে দুইটা মুখ পেটের থেকে বাইরে হয়ে থাকবে, এই। আর এবারে আসলে পার্মানেন্ট কোলোস্টমি, এটা কোলন ক্যান্সারে খুবই কমনলি ব্যবহার করা হয়। এই ডাবল ব্যারেল যেটা না, এইটা তোমার ইন্টেস্টাইনাল ক্যান্সারে খুব কমন ব্যবহার করা, আর এই পার্মানেন্ট কোলোস্টমি এটা হলো সিঙ্গেল ব্যারেল, এগুলো আবার তোমার ইয়েতে ব্যবহার করা হয়, কোলন ক্যান্সার, কোলন ক্যান্সার ব্যবহার করা হয়। হ্যাঁ, ইসপ্রাস ডিজিজ লাস্ট করবে এখন না, এই যে সিঙ্গেল ব্যারেল কোলোস্টমি দেখাইতেছি, এই যে ডাবল ব্যারেল কোলোস্টমি, এই যে দেখো, এই যে এটা যেটা আমরা এতক্ষণ ওই যে এই যে এটা দিয়ে এই যে দেখো স্মল ইন্টেস্টাইন, দেখছো স্মল ইন্টেস্টাইন এসে এখানে জোড়া লাগছে, এইখান দিয়ে এসে এটা দিয়ে স্টুল বের হয়, এটা দিয়ে মিউকাস বের হয়। ঠিক আছে, এই যে ডাবল ডাবল, ভয় লাগে আমার দেখলে এটা, যাই হোক আমি তাড়াতাড়ি চেঞ্জ করি। আচ্ছা, এরপর আসি হলো এটা সিঙ্গেল বেল, আমি সিঙ্গেল বেলই বেশি দেখছি।
প্রথমে এবার আসি হলো পার্মানেন্ট কোলোস্টমি, সিঙ্গেল ব্যারেল কোলোস্টমি। এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। কনসিস্ট অফ এ সিঙ্গেল স্টোমা মেড হোয়েন ডিস্টাল পোর্শন অফ দি বাউল ইজ রিমুভড। কখন করা হয়? যখন এই অংশটাকে ফেলে দেওয়া হবে, অ্যানাল ক্যানাল বের করে দেওয়া হবে, একদম কেটে ফেলে দেওয়া হবে। এর ফলে কি হয়, স্মল ইন্টেস্টাইন থেকে খাবার এসে লার্জ ইন্টেস্টাইন হয়ে একদম এই কোলোস্টমি দিয়ে বের হয়ে আসে, নিচের অংশটা কোনো কাজ থাকে না, তখন এই সিঙ্গেল ইয়েটা করে দেওয়া হয়, হ্যাঁ। Single barrel colostomy consists of a single stoma made when the distal portion of the bowel is removed, most often in sigmoid or descending colon. Descending means যেটা anal canal এই যে নেই বরাবর, যেটা একটু আগে দেখালাম, এই যে এই অংশটা থেকে, এটা হলো descending, ঠিক আছে। ট্রান্সভার্স অ্যাসেন্ডিং কোলন, এটা হলো সিগময়েড কোলন, আর এটা হলো anal canal। এই অংশটাকে হলো সিগময়েড বলে, এই অংশটা। এত অ্যানাটমি পড়াতে চাইতেছি না, যাই হোক বুঝার সুবিধার্থে। তারপরে অ্যাবডোমিনো পেরিনিয়াল রিসেকশন, এভরিথিং ফ্রম ডিস্টাল সিগময়েড কোলন আর রিমুভড থ্রু পেরিনিয়াল ইনসিশন অ্যান্ড এ পার্মানেন্ট কোলোস্টমি ইজ ক্রিয়েটেড। তারপরে অ্যাবডোমিনো পেরিনিয়াল পুল থ্রু, অ্যাবডোমিনো পেরিনিয়াল পুল থ্রু, এখানে একটু বোঝার আছে। দেখো এই যে ধরো এই যে এই জায়গাটা আমার ক্যান্সার হয়েছে, তাহলে কি করবে? এতটুকু কেটে ফেলে দিবে, এতটুকু কেটে ফেলে দিবে, ফেলে দিয়ে এই যে অ্যানাল ক্যানেল আছে না, এই যে অ্যানাল ক্যানেল, অ্যানাসের সাথে যতটুকু কেটে ফেলেছে ততটুকু আবার এই যে এতটুকু অংশ, হ্যাঁ, এতটুকু অংশ কেটে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে এখান থেকে তো এই অংশটুকু ফাঁকা, এটাকে টেনে এনে দিয়ে দিল, এটাকে বলে পুল থ্রু, মানে টেনে এনে অ্যানাসের সাথে লেগে দাও। এই যে দেখো, এই যে অ্যানাসের সাথে বাকি অংশটুকু টেনে, এটাই হলো অ্যাবডোমিনাল পুল থ্রু, অ্যাবডোমিনাল পেরিনিয়াল পুল থ্রু। এই যে দেখো কেমন দেখে, না এটা না, এই যে এটা, মানে যেটুকু অংশ হয়েছে ওটুকু কেটে ফেলে দিয়ে যেটুকু ভালো আছে দুইটাকে অংশকে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়, এটাকে বলা হয় অ্যাবডোমিনাল পেরিনিয়াল পুল থ্রু। এবার আসলে ইলিওস্টমি প্রসিডিউর কিভাবে করা হয়? ইলিওস্টমি, টোটাল প্রোটোকোলোটমি উইথ পার্মানেন্ট ইলিওস্টমি, মানে টোটাল যে মানে কি বলে কোলন রেকটাম আছে পুরোটাই ফেলে দেওয়া হয় এবং ডাইরেক্ট পেটের বাইরে বের করে দেওয়া হয়, মানে ইলিওস্টমি করে দেওয়া হয়। রিমুভাল অফ এন্টায়ার কোলন লাইক রেকটাম, অ্যানাস, ওপেনিং অফ দি ইলিয়াম, মানে বিশেষ করে লার্জ ইন্টেস্টাইন পুরোটার কথাই মোরলেস বলা যেতে পারে, এবং মানে যতটুকু থাকে বাকি ততটুকু, এই যে অংশটা বলতেছি এটা একটু পেস লাগে যেতে পারে। ধরো এ একদম পুরোটাই ফেলে দিল, একদম পুরোটাই ফেলে দিল, শুধুমাত্র এতটুকু আছে, এতটুকুকেই সিঙ্গেল ব্যারেলের মুখের মতো করে যেটার মতো করে বের করে নিয়ে আসে, একদম যা এখান থেকে পুরোটা নাই, শুধুমাত্র ধরে এই পর্যন্ত আছে, এতটুকুকে একটা স্টোমা দিয়ে বের করে নিয়ে আসলো, এটাকে বলা হয় টোটাল এই যে মানে পুরোটা পুরো স্মল লার্জ ইন্টেস্টাইন পুরোটা নাইও থাকতে পারে, শুধুমাত্র স্মল ইন্টেস্টাইন থাকতে পারে, তাও করা যায়, এটাকে বলে টোটাল প্রোটোকোলেক্টমি উইথ পার্মানেন্ট ইলিওস্টমি। তারপর কন্টিনেন্ট ইলিওস্টমি বা কক পাউচ, এখান থেকে অনেক কোশ্চেন হয় এবং এটা ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। কক পাউচ তোমরা বুঝো যদিও, একটু এখানে দেখেন, এই যে কক পাউচ হলো একটা রিজার্ভার, মানে আমাদের মানে স্টোমাকের ভিতরেই, স্টোমাক নাই মিন ওটা বলবো যে পেটের ভিতরেই একটা ব্যাগ বা থলি থাকে, যেখানে এসে স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইনের ওয়েস্ট প্রোডাক্ট গুলো এসে জমা পড়ে। কয় মিনিট আছে? 2 মিনিট। চলো আমরা একটু